স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির ফ্লোট গ্লাস সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি নীলিমা জাহান। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডির খবর। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 9টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে নির্ধারিত এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, মাইলস্টোন দুর্ঘটনা, দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা ও সচিবালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সংঘর্ষের মতো বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় নানা বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। সভায় বিএনপি পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াত ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অংশ নেন। এনসিপির পক্ষ থেকে অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন, এবং অন্য দল ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও আইন উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রেস সচিব ছিলেন। তো আমরা আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে লক্ষ্য করেছি। যতগুলা দল সেখানে কথা বলেছে, প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা, বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন, রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এই ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে, মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চান। তো ওনারা বলেছেন, আরেকটা হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে, এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন। আরেকটা কথা বলেছেন, আমাদের মধ্যে যে ঐক্য আছে, এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে রেগুলার যাচ্ছি, কথা বলছি। ওনারা মূলত আমাদেরকে যে এই মেসেজটা দিয়েছেন, 4টা বড় দল, যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ, ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা, কোনো রকম প্রশ্ন, কোনো রকমের টেনশন থাকার প্রয়োজন নাই। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবে। এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনায় অংশ নেবেন, একসাথে মতামত প্রকাশ করবেন, একসাথে সিদ্ধান্ত নেবেন। এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহর মধ্য দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের আশেপাশের এলাকায় বিক্ষোভে কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে। প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। পরে তারা জিপিও মোড়ে অবস্থান নিলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সেখানে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত 85 জন।
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয় এমন রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। তবে বিকেলে প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন তারা। কিংবা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলতে পারে যে তোমাদের পরের দিন এক্সামে বসতেই হবে, ওনার কোনো সফলতা নেই, ব্যর্থতার উপর দাঁড়িয়ে উনি আমাদেরকে বলতেছে তোমাদের এক জন্য যদি ফেল করো তাও পাস করানো হবে না। তারা শিক্ষা কার্যক্রম পুনর্বর্ধিত করুক, তারা ঠিক করুক আগে, তারপরে তারা গ্রেস মার্ক না দেখ। এখন হুট করে বললো যে গ্রেস মার্ক দিবেন, এটা তো কোনো কথা হতে পারে না। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব দুজনকে পদত্যাগ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের বের করে দেয়। এছাড়া টিয়ার শেলও ছোড়া হয়। পুলিশের ধাওয়া খেয়ে সচিবালয় থেকে বেরিয়ে যায় আন্দোলনকারীরা। সামনের সড়কেও তাদের আর দাঁড়াতে দেওয়া হয়নি। পরে তারা জিপিও মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানেও কয়েক দফা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়ায় আশপাশের এলাকায়। কয়েক ঘন্টা চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় আহত হয় অনেকে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের বের করে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয় যানবাহনের ক্ষয়ক্ষতি শুরু করছে, তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করছি। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান। সচিবালয় এলাকায় আগে থেকেই 144 ধারা জারি ছিল বলেও জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার। আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে 7 জন ভিতরে যাক, গিয়ে কথা বলে আসুক, কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পর হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল। এদিকে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর দিনভর অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষক শিক্ষার্থীদের 6 দফা দাবিতে সারাদিনই উত্তাল ছিল মাইলস্টোন স্কুল। সেখানে গিয়ে তোপের মুখে পড়েন 2 উপদেষ্টা। এদিকে বুধবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসবে মাইলস্টোন কলেজের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা 7:33। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের কড়া পাহারায় 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের গাড়িবহর মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। তখনও ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি দেওয়া সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছিল। উপদেষ্টাদের গাড়িবহর মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে দিয়াবাড়ি মেট্রো রেল ডিপো দিয়ে বের হয়ে যায়। পুরো সময়টাই অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ছিল কঠোর অবস্থানে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকাল 10:30টার দিকে মাইলস্টোন কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকে দেয়। সরকারের গাফিলতির অভিযোগ তুলে 6 দফা দাবিতে তাদের ঘিরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা। এখানে মোট আপনার 50 থেকে 60 প্লাস মারা গেছে, কিন্তু এখানে প্রকাশ করতেছে মাত্র 20 জন। আর সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে আপনাদের প্রকাশ করা হয়েছে 9 জন মাত্র। আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিকেল 4টার দিকে পুলিশ পাহারায় বের হওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের মুখে 10 মিনিট পরেই মাইলস্টোন কলেজে ফিরে আসেন উপদেষ্টারা। এদিকে বুধবার সকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসবে। এ বিষয়ে সেখান থেকেই আসবে পরবর্তী সিদ্ধান্ত। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আগামীকাল এটা সুস্থ তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন, মন্ত্রণালয়ে একটা মিটিং হবে, তাদের আরো যে সমস্ত দাবি দেওয়া রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে 10 জনের অবস্থায় আশঙ্কাজনক। এছাড়া সিএমএইচের 23 রোগীর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। রাতে আসছে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বিশেষ টিম।
মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আজকে পর্যন্ত আমাদের যে তথ্য সেটা হলো 29 জন মারা গেছেন। নিহতের সংখ্যা নিয়ে তথ্যের বিভ্রান্তি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল। তোরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে। বলেন দেশের বিভিন্ন হাসপাতালের 8টি টিম কাজ করছে। ইতিমধ্যে 2 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এক ব্রিফিংয়ে সেখানে ভর্তি রোগীদের বিস্তারিত জানানো হয়। 23 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে, 7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে, এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে একটি টিম রাতেই পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি। আমাদের একটু গুজবের বিষয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জানাবেন সেখানে আশঙ্কাজনক রোগীদের অবস্থা এখন কি, আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন ভর্তি রয়েছে। এদের ভিতরে 12 জন কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। তবে এই হাসপাতালটির বাইরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যদি দেখাতে চাই আমি, যেখানে কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর কয়েকটি টিম রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা এখানে রয়েছেন, এবং পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, র্যাব রয়েছেন। তবে এর সাথেও কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তাদেরও কিন্তু কিছু সংখ্যক আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে এই আজকে যে কয়জন ভর্তি রয়েছে, সিএমএস থেকে কিন্তু আরো 2 জনকে এনে এখানে ভর্তি করা হয়েছে। এর আগে এখানে 10 জনের মতো আইসিইউতে ভর্তি ছিল, এখন এ নিয়ে মোট 12 জন। তবে এখন পর্যন্ত এই হাসপাতালটিতে কিন্তু 44 জন ভর্তি রয়েছে। মোট বিভিন্ন হাসপাতাল মিলিয়ে কিন্তু এখানে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রায় 165 জনের মতো ভর্তি রয়েছে। জানেন যে উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সংখ্যা সেটি কিন্তু 31 জন, এটি কিন্তু আইএসপিআর থেকে বলা হয়েছে, এবং দুপুর 2টা নাগাদ দেওয়া তথ্যে তাদের কিন্তু এই তথ্য দেওয়া হয়, এবং সব মিলিয়ে 165 জন কিন্তু ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। আমি যদি কয়েকটি হাসপাতালে ভর্তির সংখ্যাটা বলি, আহত যারা রয়েছেন এর ভিতরে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8 জন রয়েছে, বার্ন ইনস্টিটিউটে 44 জন, এবং ঢাকা মেডিকেলে কিন্তু 3 জন রয়েছে। এছাড়া সিএমএইচ এবং লুবনা হাসপাতালে 13 জন, এবং উত্তরা আধুনিক হাসপাতালে 60 জন রয়েছে, এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জন, এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ 1 জন, ইউনাইটেড হাসপাতালে 2 জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু 3 জন ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু এখানে যারা ভর্তি রয়েছে তাদের স্বজনরা কিন্তু বাইরে রয়েছেন, তারা বাইরে অপেক্ষমান রয়েছেন। এছাড়া তারা কিছুক্ষণ পরপর এখান থেকে এসে ডাক্তারদের সাথে কথা বলছেন, তাদের যে শিশু যারা ভর্তি রয়েছেন তাদের খোঁজখবর নিচ্ছেন। জানেন যে এখানে কিন্তু শিশু শিক্ষার্থী যারা তারাই কিন্তু অধিকাংশ ভর্তি রয়েছে। তো এই রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে। সারিয়া ও তার চাচাতো ভাই নাবিল দুজনই 3য় শ্রেণীর শিক্ষার্থী, তাই বন্ধুত্বটা অন্যরকম। বোন সারিয়াকে রেখে চিপস কিনতে যাচ্ছিল ভাই নাবিল। একটু দূরে যেতে না যেতেই শুনতে পায় বিকট শব্দ। পেছনে তাকিয়ে দেখে আদরের বোন সারিয়া জ্বলছে আগুনে, আর বুকের ধন সন্তানের মৃত্যুতে শোকে কাতর বাবা রফিক মোল্লা। বিমানের আগুনে জ্বলে যাওয়া বোনের কথা শোনাতে গিয়ে এভাবেই কেঁদে বুক ভাসান সারিয়ার চাচাতো ভাই নাবিল। ও বলে কি চিপেন সস আমাকে দাও, আর তুমি আমার জায়গা নিয়ে যাও, তুমি অন্য হাটটা কিনা খাও। হয়তো চিপস কিনতে না গেলে সহপাঠী ভাইটির কপালেও নেমে আসতো নিকষ অন্ধকার। বড় একটা বিমান আমার মাথার উপর দিয়া ঘুরতে ঘুরতে যায় পড়ছে, তারপরে আমি যা দেখি কি আগুন আমি নিভাইতে পারি না,
আমার বোনটার লেগে অনেক কষ্ট লাগছে আমার। দুজনেই পড়তো উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীতে। এখন একজন শুধুই ছবি। পৃথিবীতে সবচেয়ে কষ্টের বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। সারিয়া আক্তারের বাবা রফিক মোল্লাকে বইতে হয়েছে সেই বোঝা। ওর ভালোবাসার মায়া ছিল ভাই, আমার হারানোর বেদনা বুঝাবার মতো নাই। কালকে আমি পাগলের মতো দৌড় করে বাসা থেকে গেছি স্কুলে পাই না, গেছি বাংলাদেশ মেডিকেল, ওইখানে পাই না, কয়ে গেছে বাড়ি ইউনিটে, গেছে CMS, পরে CMS গিয়ে আমার ছোট ভাই বলছে ভাই পাইছি, কিন্তু ভাই নাই, মারে গিয়ে পাইছি মৃত্যু অবস্থায়। ছোট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে। যখন দেখছি ভাই আমার ভিতরটা ফাইটে গেছে, আমাদের কলচার টুকরো এক একজনের। বাড়ির বিছানাতেই ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলোর পাশে পোড়া স্কুল জুতা আর ইউনিফর্ম বড়ই বেমানান হলেও এটাই এখন সারিয়ার পরিবারের বাস্তবতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি এই বাড়ির এই বিছানা থেকেই দেখা যায় বিমান ওঠানামার দৃশ্য। প্রতিদিন এমন দৃশ্য আর বিমানের শব্দ শুনেই ঘুম ভাঙত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সারিয়া আক্তারের। তার মর্মান্তিক মৃত্যুর পর এমন বিমান ওঠানামার শব্দই এখন আতঙ্কে পরিণত হয়েছে পরিবারটির জন্য। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে উদ্ধার তৎপরতার সময় স্বেচ্ছাসেবক এবং সেনা সদস্যদের মধ্যে বাদানুবাদের ব্যাখ্যা দিয়েছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার কার্যক্রম চলার সময় বারবার অনুরোধ সত্ত্বেও উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ সময় একদল উৎসুক জনতার সঙ্গে সেনা সদস্য স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ হয়, যা এক পর্যায়ে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়। সেনাবাহিনী ঘটনাটির গুরুত্ব বিবেচনায় এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনা সদস্য মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ করলেও অনেক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় আহতদের সরিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়। উদ্ধার কাজে অংশ নেওয়া 14 জন সেনা সদস্য অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলেও জানায় আইএসপিআর। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। জনগণের প্রশ্নের কথা করে বলছি, আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে। আমরা দেখতে চাই এখানে আপনাদের কি ত্রুটি বিচ্ছুতি ছিল কিনা, তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে। জাতি যখন কোনো গভীর সংকটের মধ্যে পড়ে, শোকাবহ কোনো ঘটনা সৃষ্টি হয়, তাহলে সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে। মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় সরকারের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছে এনসিপি। বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেউ যাতে সুযোগ দিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে। মাইলস্টোনের সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর সদরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যেগুলো আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুশ শিফা থেকে শিফা কুল্লিয়া জেলায় নেয়।
শোকাবহ পরিবেশে রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে সোপুরা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। অংশ নেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ স্থানীয়রা। এর আগে কুর্মিটোলা এয়ারবেজে জানাজা ও ফিউরানেল প্যারেডের মধ্য দিয়ে সম্মান জানানো হয় তাকে। উপস্থিত ছিলেন সেনা ও বিমান বাহিনী প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। অংশ নেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরাও। শ্রীমঙ্গল বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান, যা চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এখানে রয়েছে চা বাগান, জাতীয় উদ্যান, ঐতিহাসিক স্থান এবং রিসোর্ট। এছাড়াও শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার বসবাস, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা। সবুজ প্রকৃতি আর নির্জনতায় ভরপুর পাহাড়, টিলা আর চা বাগানের শহর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। সেখানে প্রকৃতি সৌন্দর্য বিলিয়েছে অকাতরে। আর তাই নানা ব্যস্ততার মাঝেও অনেক প্রকৃতিপ্রেমী সুযোগ পেলেই ছুটি কাটাতে ছুটে আসেন শ্রীমঙ্গলে। আমি ঢাকা নিউ মার্কেট থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, বাট প্রকৃতি এত সুন্দর এবং মনোমুগ্ধ একটা পরিবেশ, খুবই সুন্দর। সেই প্রকৃতিটা অনেক সুন্দর, এই প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে ভবিষ্যতে আরো কাজ করতে হবে। সংখ্যাবোধ করছি না, তবে মাঝে মাঝে নিরাপত্তা প্রহরী থাকলে ভালো হয়। চারদিকে কেবল সবুজ আর সবুজ, চা বাগান তো আছেই। পাশাপাশি ভ্রমণ পিপাসুদের জন্য এখানে গড়ে উঠেছে বেশ কিছু হোটেল ও রিসোর্ট। তো আমাদের এখানে পর্যটকদেরকে আমাদের এখানে আসার জন্য পর্যাপ্ত সুযোগ ব্যবস্থা করে দিতে হবে বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় থেকে। পর্যটকদের কাছে সবুজ কার্পেটে মোড়ানো শ্রীমঙ্গলের চা বাগানগুলোর রয়েছে আলাদা আকর্ষণ। অনেক সুন্দর জায়গাটা। আমরা শ্রীমঙ্গলে কয়েকজন বন্ধু বান্ধব এবং আমার ওয়াইফরে নিয়ে আসছি ঘুরতে। প্রকৃতি উপভোগ করার মতন জায়গা, যেখান থেকে আমি প্রকৃতির সব রকমের স্বাদই নিতে পারি। এখানে হচ্ছে কি আমরা মাধবকুণ্ডে এসেছিলাম, শ্রীমঙ্গলের প্রকৃতি উপভোগ করতে আসছি, ফ্রেন্ডরা আসছে, সবাই মিলে আসছি। সিলেট ও মৌলভীবাজার জেলার 138টি চা বাগানের মধ্যে সবচেয়ে বেশি বাগান শ্রীমঙ্গল উপজেলায়। এই জন্য শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। পর্যটন তথ্য কেন্দ্র প্লাস ওয়াশ ব্লক, কিছু টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য রাস্তাঘাট এবং মানুষের বসবাস, প্লাস এটা অ্যামিউজমেন্ট পার্ক, পাশাপাশি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য আমরা একটা মাল্টিপারপাস সেন্টার, ইতিমধ্যে এটা কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই আমরা এটা উদ্বোধন করতে যাব। সৌন্দর্যের নগরী শ্রীমঙ্গলকে কেউ কেউ আবার দুটি পাতা একটি কুড়ির জেলা বলেও অভিহিত করে থাকেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।